আইসিইউ এর কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকলেন ডক্টর জিওন জাংকুক। সিস্টারের কাছ থেকে রিপোর্ট নিয়ে পেশেন্টকে একবার দেখে বেরিয়ে গেলেন আইসিইউ ছেড়ে। কাল সকাল 10টায় ওটি হবে, তার আগে একটু চোখ বুলিয়ে নিতে হবে রিপোর্টগুলোতে। আইসিইউ এর বেডগুলোতে এক একটা অসাড় শরীর শোয়ানো আছে। পাশে রাখা মনিটরগুলো শুধু শরীরে প্রাণের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। বাইরের ওয়েটিং রুমে কিছু মানুষ আশায় বুক বাঁধছেন, কিছু মানুষ সারা দিন রাত জাগছে একটা মিরাক্কেলের আশায়। বিগত 5 দিন ধরে একই কন্ডিশনে আছেন মিস্টার কাই, কোনো ইমপ্রুভমেন্ট নেই। তবুও ডাক্তাররা আশা ছাড়তে নারাজ। একটা শেষ চেষ্টা করে দেখতে চান যদি পেশেন্টকে বাঁচানো যায়। কাল সকাল 10টায় আরও একটা অপারেশন হবে। ওয়েটিং রুমে অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে, আইসিইউ এর বেড নাম্বার 2 এর বাড়ির লোক রিসেপশনে যোগাযোগ করুন। পরের দিন দুপুর 3টে। প্রায় কয়েক ঘন্টা অপারেশনের পর ওটি থেকে বেরিয়ে এলো জাংকুক। অপারেশন সাকসেসফুল, কিন্তু 24 ঘন্টা না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এই সময়টা পার হয়ে গেলেই আর কোনো চিন্তা নেই। ডাক্তারের আশ্বাসবাণী পেশেন্টের বাড়ির লোকেদের একটু আশ্বস্ত করলো। নার্সিংহোমের লন দিয়ে হেঁটে যেতে যেতে ওর মনে পড়ে গেল ওর বাবার কথা। জাংকুক তখন সবে ক্লাস 7 স্টুডেন্ট, পরীক্ষা সবে শেষ হয়েছে। ওদের বাইরে বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল। আগের দিন সব গুছিয়ে রেডি সবাই। রাতে বাবার খুব শরীর খারাপ, অ্যাম্বুলেন্স, হসপিটাল, ডাক্তার। তারপর সব শেষ। 10 দিন পরে সাদা কাপড়ে ঢাকা একটা শরীর ফিরেছিল বাড়িতে। জাংকুক? খুব চেনা একটা গলার স্বর কানে আসতে ভাবনায় ছেদ পড়ল। এখানে তো ওকে কেউ ওর নাম ধরে ডাকে না, হয় স্যার বলে, নয়তো ডাক্তারবাবু বলে। অবাক হয়ে পেছনে তাকালো জাংকুক। ধন্যবাদ জাংকুক। আয়ু, তুমি এখানে? তুমি আজকে যার অপারেশন করলে উনি আমার স্বামী। অনেক ধন্যবাদ তোমাকে জাংকুক। আজ তুমি ওকে বাঁচিয়ে দিয়ে আমাকে বিধবা হবার হাত থেকে বাঁচিয়ে দিলে। কেমন আছো তুমি? ভালোই আছি, একটা অদ্ভুত হাসি হেসে বলল। আর ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি একজন ডাক্তার, আমার প্রথম কর্তব্যই হলো পেশেন্টের প্রাণ বাঁচানো। আমি শুধুমাত্র আমার কর্তব্যই করেছি, বরং আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। ভাগ্যিস সেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তা না হলে তো জাংকুকের কোনোদিনই ডাক্তার জিওন জাংকুক হয়ে ওঠা হতো না। আমি তোমাকে সেদিনই দেখেছিলাম, বুঝতে সবই পেরেছিলাম, কিন্তু কিছু বলিনি। জাংকুক, তুমি জিজ্ঞাসা করলে না তো আমি কেমন আছি? প্রথম কথা, আমাকে জাংকুক বলে ডাকার অধিকার তুমি হারিয়েছো। প্লিজ জাংকুক বলো না। দ্বিতীয় কথা, তুমি নিজেই এই জীবনটা বেছে নিয়েছো। এরপর থেকে তোমার স্বামীকে বেশি মদ সিগারেট খেতে নিষেধ করো। যা দেখলাম ওনার লিভারের অবস্থা খুবই খারাপ। এবার আমি আসি, আমার অনেক কাজ আছে। জাংকুক সিঁড়ি দিয়ে নিচে রুমের দিকে চলে গেল। আয়ু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র একটা মানুষের হারিয়ে যাওয়া দেখতে থাকলো। যে আয়ু এক সময় ওর সব কিছু ছিল, আজ সেই আয়ুকে একা দাঁড় করিয়ে ও চলে গেল। বা বলা ভালো, ভবিষ্যতের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল। প্রায় সপ্তাহ 3 বাদে কাল রাতে একজন সিরিয়াস পেশেন্ট ভর্তি হয়েছে, তাই আজ খুব সকাল সকালই আসতে হলো জাংকুককে। পেশেন্ট ওর এক বন্ধু সুগার শাশুড়ি মা। সুগাও এই নার্সিংহোমেরই ডাক্তার। সুগার একান্ত অনুরোধে জাংকুক এই কেসটা হাতে নিয়েছে। আজকে জাংকুক গাড়ি পার্ক করে ওয়েটিং রুমের ভেতর দিয়ে ঢুকে এলো। এই সময় রুমটা মোটামুটি ফাঁকাই থাকে, আজও তার ব্যতিক্রম হয়নি। জাংকুক ঢুকতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেল। হঠাৎ করেই কাউকে দেখে, খুব চেনা, কিন্তু কিছুতেই চিনতে পারছে না মেয়েটিকে। এই জাংকুক, এখানে দাঁড়িয়ে কেন? উপরে চলো। আরে সুগা, গুড মর্নিং। কাল রাত থেকে কি এখানেই আছো নাকি? হ্যাঁ ভাই, তা তো থাকতেই হবে, শাশুড়ি মা বলে কথা।
হাসতে হাসতে দুজন লিফটের দিকে এগিয়ে গেল। আইসিইউ এর কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো জাংকুক আর সুগা। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়ার ঝটকা এসে লাগলো শরীরে। ওরা এগিয়ে গেল বেড নাম্বার 4-এর দিকে। কি বুঝছো? ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। ভুলে যেও না, আমিও একজন ডাক্তার। সমস্যাটা কোথায় জানো সুগা? আমরা ডাক্তার, তাই আমরা সবই বুঝে যাই। আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে নিজেদের চোখের সামনেই একটু একটু করে শেষ হয়ে যেতে দেখি, কিন্তু কিছু করারও থাকে না আমাদের। আমিও বুঝতে পেরেছিলাম, তাই একবার তোমার সাথে কনসাল্ট করছিলাম। যাই হোক, এক্ষুনি কাউকে কিছু বলার দরকার নেই। শেষ চেষ্টাটা করতে দাও, তারপর দেখো কি হয়। তবে একটা কথা, যে কোনো রকম পরিস্থিতির জন্য তৈরি থেকো। সারাদিনে কাজের মধ্যে থেকে ভুলেই গেছিল সেই মেয়েটির কথা। আজ নার্সিংহোম থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওয়েটিং রুমের মধ্যে দিয়েই বেরোতে গিয়ে আবার চোখে পড়লো মেয়েটিকে, কিন্তু যথারীতি এখনো চিনতে পারলো না মেয়েটিকে। সকালের মতো এখনো মাথায় হাত দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি কোনো রোগীর আত্মীয়, আর সম্ভবত রোগীটির অবস্থা খুব একটা ভালো নয়। 5 দিন পরে ডাক্তারদের একটার পর একটা চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মিসেস কিম চলে গেলেন আজ। নার্সিংহোমের কাজ মিটিয়ে সুগা বডি নিয়ে চলে গেল। জাংকুক একবার ভেবেছিল যাবে বার্নিং ঘাটে, কিন্তু আরো একবার সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস নেই তার। প্রথমে বাবা, তারপর মা, আর সবশেষে জীবনের একমাত্র শেষ সম্বল দাদিমা। এক এক করে সবাইকে নিজের হাতে সাজিয়ে তুলে দিয়েছে চিতায়। আজ মনটা ভালো নেই, তাই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। আজ খুব বেশি করে মনে পড়ছে সেই মেয়েটির কথা। বারবার ওর মুখটাই মনে পড়ে যাচ্ছে। এই কদিনে একটা ছোট পরিবর্তন ঘটেছিল জাংকুকের জীবনে। সারাদিনে একবারও মেয়েটিকে দেখতে না পেলে কিরকম যেন অস্বস্তি হতো। সেদিন অপারেশনের আগে বন্ডে সই করার সময় ও জেনেছিল মেয়েটি আসলে সুগার একমাত্র শালী। আজ খুব অদ্ভুত আচরণ করছিল ও। যে মেয়েটির চোখে সারাক্ষণ জলে ভরা থাকতো, আজ পেপারে সই করার সময় তার চোখ দিয়ে এক ফোঁটা জল পর্যন্ত গড়ায়নি। কিরকম যেন পাথর হয়ে গিয়েছিল মেয়েটি। মিসেস কিম যাবার পর প্রায় 2 মাস কেটে গেছে। আজ সুগার বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করেছে ওর স্ত্রী। জাংকুকের মনে আজকে একটাই কথা বারবার ঘুরে ফিরে আসছে, সেই মেয়েটি। ওই কি থাকবে আজকে সুগার বাড়িতে, নাকি ও ফিরে গেছে নিজের বাড়িতে? আজকে সুযোগ পেলে একবার অন্তত জিজ্ঞাসা করবে মেয়েটির সাথে আগে ওর কোথায় দেখা হয়েছে কিনা। সব ভাবনায় ছেদ পড়ল যখন বেল বাজাতেই মেয়েটি দরজা খুলে ভেতরে আসতে বলল। মেয়েটিকে দেখে সব কথা ভুলে গেছে। ও যা যা মনে করে এসেছিল সব ভুলে গেছে, কিছুই জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু ও গেল কোথায়? সেই যে ওকে বসতে বলে রান্নাঘরে ঢুকেছে, একবারও বেরোয়নি। এমনকি চা জলখাবারও জিমিন মানে সুগার স্ত্রী নিয়ে এসেছে। ডিনার রেডি, চলে এসো সবাই। ডিনার টেবিলেই দেখা পাওয়া গেল মেয়েটির। সুগা পরিচয় করিয়ে দিল। জাংকুক, এই আমার শালি কিম তেইয়ং। আর তে, ইনি ডক্টর জেওন জাংকুক, যিনি মায়ের চিকিৎসা করেছিলেন। পরিচয় পর্ব শেষ হওয়ার পর সবাই খাওয়া দাওয়ায় মন দিল। এই কথা সে কথার পর জাংকুক হঠাৎই তেকে জিজ্ঞাসা করে বসলো, কিছু মনে করবেন না মিস তেইয়ং, আচ্ছা আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? আপনি আমাকে নার্সিংহোমে দেখেছিলেন বোধহয়। না না, তার আগে অন্য কোথাও? জানি না। নিজের মনের ভুল বুঝতে পেরে জাংকুক পটল পোস্ততে মন দিল। লাউয়ের কোপ্তাটা টেস্ট করার পর জিমিনকে বলে উঠল, বাহ বৌদি, আপনার রান্নার তো জবাব নেই, দারুণ রান্না
না করেন আপনি? এইটা তো পুরো আমার মায়ের মতো হয়েছে। এগুলো কিছুই আমি বানাইনি, সবই তে করেছে। তের দিকে না তাকিয়েই বলল, বাহ, বেশ ভালো রান্নার হাত তো আপনার। তে উত্তরে ধন্যবাদ জানিয়ে হঠাৎ প্রশ্ন করে বসলো, ঢাকুরিয়ার বাড়িতে কি এখন আপনি একাই থাকেন? জাঙ্কুক উত্তর দিতে দিতেও দিল না। সবাই খাওয়া থামিয়ে তের মুখের দিকে তাকিয়ে আছে হাঁ করে। আর জাঙ্কুকের ঠোঁটের কোণে মুচকি হাসি। উত্তরটা দিল সুগা, জাঙ্কুক তো ঢাকুরিয়ায় থাকে না, ও তো যাদবপুরের ওদিকে থাকে। ম্যাডাম, এবার তো বলুন আমি আপনাকে প্রথম কোথায় দেখেছি, কারণ আমার যে ঢাকুরিয়ায় বাড়ি ছিল সেটা জানার কথা আপনার নয়। এবার শুধু জাঙ্কুকই নয়, সুগা ও জিমিনও একই কথা জানতে চাইল তের কাছে। আপনি আমাকে চিনবেন না, আপনার বাবা আর আমার বাবা একই অফিসে চাকরি করতেন, ওনারা খুব ভালো বন্ধু ছিলেন। আমি বহুবার আপনাদের বাড়ি গিয়েছিলাম, আসলে তখন অনেক ছোট ছিলাম তো, তাই আপনি আমাকে দেখে এখন চিনতে পারছেন না। আপনার বাবা মারা যাওয়ার পর কাকিমা কাকুর চাকরিটা পান তখন, তাই সেই সময় আমার যাওয়া আসা কমে যায় আপনাদের বাড়িতে। আপনি যখন ডাক্তারি পড়তে বাইরে চলে যান সেই সময় কাকিমাও রিটায়ার করে যান। কাকিমার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী ছিলাম আমি। আসলে আমার যাতায়াত ও বাড়িতে কমে গিয়েছিল ঠিকই, কিন্তু আপনার মায়ের সাথে আমার সম্পর্কটা আরো গভীর হয়ে গিয়েছিল, তাই আপনার অবর্তমানে ওই বাড়িতে আমার একছত্র অধিকার ছিল। আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। আপনার মায়ের কিছু জিনিস আমার কাছে রয়ে গিয়েছিল। আসলে কাকিমার শরীর বেশ কিছুদিন ধরেই খারাপ ছিল, তাই কাকিমা আপনাকে দেওয়ার জন্য আমার কাছে কিছু জিনিস রেখে গিয়েছিলেন। কাকিমার মৃত্যুর কিছুদিন পর আমি যখন ওই বাড়িতে যাই, বাড়িতে তালা দেওয়া ছিল। আয়ুর মা বলেছিলেন আপনি নাকি বাইরে পড়তে চলে গেছেন। এত বড় পৃথিবীতে আপনাকে আমি কোথায় বা খুঁজবো, তাই সব জিনিস যত্ন করে তুলে রেখেছিলাম। যদি কখনো দেখা হয়ে যায় আপনার জিনিস আপনাকে ফেরত দিয়ে দেব। হ্যাঁ, এইবার মনে পড়েছে, আমি আপনার ছবি আমাদের বাড়ির অ্যালবামে দেখেছি। মার কাছে আপনার কথা অনেক শুনেছি। ও, এইবার বুঝলাম লাউয়ের কোপ্তাটা এত চেনা স্বাদ কেন লাগলো। মা শিখিয়েছিল না আপনাকে? হ্যাঁ, সাথে আরো অনেক খাবার আপনার পছন্দেরই আজকে সব রান্না করেছি। আচ্ছা, আপনি আমাকে চিনতে পারলেন কি করে? কিছুদিন আগে আমার আইদির সাথে দেখা হয়েছিল। ওই বলল আপনি কলকাতায় আছেন এখন, কিন্তু তারপর মায়ের অসুস্থতা, মায়ের এভাবে হঠাৎ আমাকে একা করে দিয়ে চলে যাওয়া, এই সবের মধ্যে আমি জড়িয়েছিলাম, তাই আপনার সাথে দেখাও করা হয়নি। আর আপনার মায়ের জিনিসপত্র আপনাকে দেওয়াও হয়নি। আপনি যদি কাইন্ডলি আপনার ঠিকানাটা আমাকে দিয়ে যান, তাহলে আমি সব জিনিসগুলো আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি। হ্যাঁ, কালকে আমি ফ্রি আছি, আমি এসে সব নিয়ে যাব। শোনো, তোমার সাথে একবার দেখা করতে চাই, কিছু কথা ছিল তোমার সাথে। আচ্ছা, আমি আজকে বাড়িতেই আছি, বলুন কোথায় আসবো? সুগাতা বলল আমাকে আপনার নাকি খুব শরীর খারাপ। কি হয়েছে? তুমি বাড়িতেই এসো, আমি আজকে বেরোইনি। আচ্ছা, আসছি। খানিকক্ষণ পর বেল বাজাতে জাঙ্কুক নিজেই দরজা খুলে দিল। ওকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে আজকে, শরীরটা মনে হয় খুবই খারাপ। গিয়ে ঘরে বসো, আসছি। বেশ অনেকক্ষণ পর জাঙ্কুক ওর নিজের ঘরে ঢোকে। তে তখন বিছানায় আধশোয়া অবস্থায় ছিল। জাঙ্কুককে ঢুকতে দেখে সোজা হয়ে বসে প্রশ্ন করে, হঠাৎ জরুরি তলব, কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে শরীরটা খুবই খারাপ। আলসার ধরা পড়েছে পেটে, পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তা হবে না, রোজ রোজ বিরিয়ানি খেলে, বাইরের খাবার খেলে পেটে আলসার হবে না তো কি হবে? আমি আর বাঁচবো না গো,
এই সেদ্ধ খেয়ে খেয়ে কি আর বেশি দিন বেঁচে থাকা যায় তুমিই বলো? ও মা, এইসব আবার কি কথা? আর সারা জীবন কি সেদ্ধ খাবেন নাকি? এই কদিন একটু কষ্ট করে নিন, তারপর আবার ভালো মন্দ এটা সেটা খেতে পারবেন। তারপর তো আবার সেই একই পেটে ব্যথা বাড়বে, আর আবার সেদ্ধ খেয়ে থাকতে হবে। তার থেকে বরং একটা কথা বলি, এই তুমিও রান্না করতে ভালোবাসো, আর আমিও খেতে ভালোবাসি। তুমি যদি আমার খাবার দায়িত্বটা নিতে, আমি একটু নিশ্চিন্তে খেতে পারতাম আর কি। ও মা, এ আবার কি কথা? আমি আপনার খাবারের দায়িত্ব নিতে যাব কেন? আমি আপনার বউ নাকি? এই তো, এতদিনে একটা সঠিক কথা বলেছো। দীর্ঘ 6 মাস ধরে আমি তোমাকে ঠিক এই কথাটাই বারবার বোঝানোর চেষ্টা করছিলাম, প্রতিবারই ব্যর্থ হয়েছি। ভাগ্যিস আমার শরীর খারাপটা হলো, তা না হলে যে আর কতদিন অপেক্ষা করতে হতো ভগবানই জানে। আমাকে বিয়ে করবে তে? কি, আপনি পাগল নাকি? হ্যাঁ, তোমার প্রেমে। আর এইবার এই পাগলটার দায়িত্ব তুমি না নিলে যে এই পাগলটা সত্যিই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। ধ্যাত! তে বিছানার থেকে উঠে ঘরের দক্ষিণ পশ্চিম কোণের জানালাটা খুলে দিল। জাঙ্কুক ওর পাশে এসে দাঁড়ায়। মা মারা যাবার পর আমিও ফিরে যাই হোস্টেলে। তারপর বাড়িতে একটা বড় চুরি হয়, সমস্ত কিছু নিয়ে চলে যায় চোর। সেদিন তোমার কাছে মায়ের ওই সব জিনিসগুলো পেয়ে আমি রীতিমতো হাতে স্বর্গ পেয়েছিলাম। আমার কি মনে হয় জানো তো তে, মা মনে মনে তোমাকেই বৌমা হিসেবে ঠিক করে রেখেছিল। তাই তো তোমাকে সব কিছু নিজের হাতে শিখিয়ে দিয়ে গিয়েছিল। তোমাকে এতটাই বিশ্বাস করতো যে নিজের ব্যাংকের লকারের চাবি পর্যন্ত তোমার হাতে দিয়ে গিয়েছিল। আয়ুতির বিয়ে হয়ে যাওয়ার পর কাকিমা ভীষণ ভেঙে পড়েছিলেন। খালি বলতেন, জাঙ্কুক যখন জানতে পারবে আয়ুর অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, ও নিজেকে কিভাবে সামলাবে। কাকিমা আপনাকে নিয়ে খুব টেনশন করতেন সারাক্ষণ। কথায় কথায় তুই খেয়ালই করেনি কখন জাঙ্কুক আলমারি খুলে ওর মায়ের গয়নার বাক্স নিয়ে এসেছে। এটা ধরো, আমি অনেক সামলেছি বাবা, আর পারবো না, এবার নিজের জিনিস নিজের দায়িত্বে রাখো। লাজুক চোখে মুখ ফিরিয়ে জানালায় মাথা ঠেকালো তে। নৈরিতের কোণে দেখা আলো ওর মুখে এসে পড়েছে, আরো মায়াবী লাগছে ওকে। জাঙ্কুক নিজের মোবাইলে একটা ছবি তুলে নিল, ফেসবুকে আপলোড করলো, আর সাথে লিখলো, রাত্রি এনে দাও তুমি দিবসের চোখে, আবার জাগাতে তারে নবীন আলোতে।